সুপ্রভাত সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক। অন্যান্য দিনের মতো আজকে আমরা আবার চলে এসেছি নতুন কোনো অংশ আলোচনা করবার জন্য। আমি পূর্বের দিনে যে ক্লাস বা যে অংশ আমি আলোচনা করেছিলাম তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছিলে, তখন খুব ভালোভাবে তোমরা রিপ্লাই করেছিলে, ফিডব্যাক দিয়েছিলে এবং ক্লাসের মধ্যেও আমি বিভিন্ন যে শর্ট প্রশ্ন যেগুলো হতে পারে বা বড় প্রশ্ন কিভাবে আসতে পারে আমি তোমাদেরকে সেভাবে আলোচনা করেছিলাম সঠিকভাবে, তাই তো? এবং তোমরা সেটা বুঝতে পেরেছিলে এবং তোমাদেরকে আমি বলেছিলাম যে এই আলোচনার শেষে যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেব, তোমাদের সামনে রাখবো, সেই প্রশ্নগুলো তোমরা বাড়ি থেকে একবার খুব ভালোভাবে দেখে আসবে। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে একটু যাচাই করে নেব যে তোমরা এই যে অংশটা আমরা আলোচনা করেছিলাম সেই অংশটা তোমরা কত ভালোভাবে বুঝতে পেরেছো, জানতে পেরেছো, সেইটা আমি তোমাদেরকে একটু জিজ্ঞাসা করে নেব। ঠিক আছে, সবাই প্রস্তুত একটু? আচ্ছা, কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করব। কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করেই আমাদের আজকের যে মূল আলোচনার বিষয়বস্তু, সেই মূল আলোচনার বিষয়বস্তুতে আমরা আজকে প্রবেশ করব, শুরু করব। তো তার আগে আমি তোমাদেরকে একটু জিজ্ঞাসা করে নিই যে তোমরা কতটা প্রস্তুত হয়ে এসেছো আজকে। আচ্ছা, ফার্স্টেই আমি একটু বলবো, আমরা পূর্বের দিনে কি আলোচনা করেছিলাম? পূর্বের দিনে আমরা আলোচনা করেছিলাম হিমবাহ এবং জলধারার যৌথ কাজের ফলে গঠিত যে বিভিন্ন ভূমিরূপ, সেই ভূমিরূপ সমূহের উল্লেখ করতে হবে আমাদেরকে। মানে ভূমিরূপ সমূহ, সেই ভূমিরূপ সমূহ থেকে কি কি ভূমিরূপ তৈরি হয়, কিভাবে তার উৎপত্তি প্রক্রিয়া চালু রয়েছে, কোথায় কোথায় লক্ষ্য করা যায়, তার উদাহরণ কি কি রয়েছে, সেইগুলো আমরা আলোচনা করেছিলাম। তাহলে আমি শুরুতে তোমাদের থেকে একটু জেনে নেব যে হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে কি কি ভূমিরূপ গড়ে উঠতে দেখা যায়। হ্যাঁ, প্রথমে 1 নম্বর করেই বলো। প্রথমে বলো কটি ভূমিরূপ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম বা দেখা যায়? 5টি ভূমিরূপ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। ভেরি গুড। প্রথম যে ভূমিরূপটা তার নাম কি রয়েছে বলো? 1 নম্বরে রয়েছে আউটওয়াশ প্লেন বা বহির্বিধৌত সমভূমি। খুব ভালো। 2 নম্বরে কি বলেছিলাম আমরা? ড্রামলিন। 3 নম্বরে কেম। 4 নম্বরে এস্কার। খুব ভালো। আর 5 নম্বরে আমরা কি আলোচনা করেছিলাম? কেটেল। তাই তো? আমরা এই জিনিসগুলো আলোচনা করেছি। আচ্ছা, শুরুতে আমাকে একটু বলো, খুব যেটা একটা মজার প্রশ্ন, বাস্কেট অফ এগ টোপোগ্রাফি কোন ভূমিরূপকে কেন্দ্র করে গড়ে ওঠে? বাস্কেট অফ এগ টোপোগ্রাফি ড্রামলিনকে কেন্দ্র করে গড়ে ওঠে, তাই তো? আচ্ছা, এই ড্রামলিন কাকে বলে একটু বলো দেখি। হ্যাঁ, এটা হচ্ছে হিমবাহ এবং জলধারার যৌথ কাজের ফলে গঠিত একটি ভূমিরূপ এবং এই ভূমিরূপ হচ্ছে যে হিমবাহ বাহিত যে নুড়ি, কাঁকর, পলি, বালি, এইগুলো নির্দিষ্ট একটা অংশে জমা হয়ে যায়। জমা হতে হতে সেটা যদি উল্টানো ঝুড়ির মতো, তাই তো, বা উল্টানো নৌকার মতো একটা আকৃতি ধারণ করে, তাহলে সেই ভূমিরূপকে আমরা কি বলবো? ড্রামলিন বলবো, তাই তো? এই ড্রামলিন হচ্ছে, যদি অনেকগুলো ড্রামলিনকে একসঙ্গে পরপর থাকতে দেখা যায় বা লক্ষ্য করা যায়, তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে এক টোপোগ্রাফি। তাহলে সমগ্র অংশকে তখন আমরা কি বলছি? বাস্কেট অফ এক টোপোগ্রাফি। আচ্ছা, এরপরে আমাকে একটু বলো যে বহির্বিধৌত সমভূমি কাকে বলে এবং এটা কিভাবে গড়ে উঠেছে বলে তোমরা মনে করছো? হিমবাহ জলধারার কাজের ফলে গঠিত একটা ভূমিরূপ, খুব ভালো।
হিমবাহের পাদদেশীয় অঞ্চল, পর্বতের পাদদেশীয় অঞ্চলে এটি গড়ে ওঠে। কিভাবে গড়ে উঠছে? যে প্রান্ত গ্রাবরেখার পরে, অর্থাৎ প্রান্ত গ্রাবরেখার যে সন্নিহিত বা সঞ্চিত নুড়ি, কাঁকর, পলি, বালি, সেগুলো ধীরে ধীরে দীর্ঘদিন ধরে জমা হতে হতে যদি একটা মৃদু ঢালু ভূমিরূপ গড়ে ওঠে বা সৃষ্টি হয়, তাকেই আমরা এই বহিবিধৌত সমভূমি বলবো, তাই তো? আচ্ছা, এই বহিবিধৌত সমভূমি সম্পর্কে আরো একটা প্রশ্ন করি। ভ্যালি ট্রেন কাকে বলা হয়? এই যে বহিবিধৌত সমভূমি, হ্যাঁ বলো, একদম ঠিক বলেছে তোমাদের বন্ধু। যে বহিবিধৌত সমভূমি অর্থাৎ আউটওয়াশ প্লেন, এই আউটওয়াশ প্লেন যদি কোনো নদী দ্বারা বিচ্ছিন্ন হয়ে যায়, আমরা কিন্তু আলোচনা করেছি এই সমভূমি যদি বিনুনি আকৃতির কোনো নদী দ্বারা একটা অংশ থেকে আরেকটা অংশে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে কিন্তু সেই অংশকে আমরা ভ্যালি ট্রেন বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটু বলো, রসে মতানে আর ড্রামলিনের মধ্যে মূল পার্থক্য কি একটু বলো। একদম শুরুতে আমরা বলতে পারি যে রসে মতানে হচ্ছে ক্ষয়কার্য দ্বারা গঠিত একটি ভূমিরূপ, ভেরি গুড, আর ড্রামলিন একটি সঞ্চয়জাত ভূমিরূপ। আচ্ছা, রসে মতানে কঠিন শিলা দ্বারা গঠিত একটা ঢিবি বা উঁচু টিলা, আর ড্রামলিন হিমবাহের দ্বারা আগত পলি বালি জমা হয়ে ওল্টানো নৌকার মতো একটি ভূমিরূপ। আচ্ছা, রসে মতানের প্রতিবাদ অংশ থাকে মসৃণ ও মৃদু ঢালু, তাই তো? আর ড্রামলিনের প্রতিবাদ অংশ কি থাকে? অমসৃণ খাড়া ঢালু। আর রসে মতানের অনুবাদ অংশ থাকে অমসৃণ খাড়া ঢালু, আর ড্রামলিনের অনুবাদ অংশ থাকে মৃদু ঢালু। তাহলে এইরকম ভাবে আমরা ছোট্ট ছোট্ট পার্থক্যের মধ্য দিয়ে রসে মতানে এবং ড্রামলিনের যে মূল পার্থক্য, সেটা কিন্তু আমরা সহজেই বলতে পারি, তাই তো? আচ্ছা, এছাড়াও আর একটা জিনিস একটু বলো তো, কেটেল কাকে বলা হয়? দেখো, কেটেল এই যে কথাটা, এই কথাটার মধ্যেই কিন্তু কেটলি, মানে যেটা আমরা ছোট্ট একটা পাত্র, একটা হ্যান্ডেল মতো আছে, স্টিলের হোক বা অন্য কোনো এর হোক, সেটাকে নিয়ে কিন্তু আমরা জল বা যে কোনো ধরনের কিছু আমরা সেখানে বয়ে নিয়ে যেতে পারি। এই ঠিক কেটলি অর্থাৎ ছোট আকৃতির গর্ত, ঠিক আছে? তো এইটা কি হয়েছিল, এই বহিবিধৌত সমভূমি অঞ্চলে বা বহু যুগ আগে যখন তুষার যুগ ছিল বা কোনোভাবে বরফের যে টুকরো, সে বরফের টুকরো যদি কোনো একটা অংশে দীর্ঘদিন থাকার ফলে সেই অংশে কিন্তু পড়ে যাওয়ার ফলে সেই অংশে কি হয়েছিল, একটা গর্তের সৃষ্টি হয়েছিল, তাই না? সেই গর্তের সৃষ্টি হওয়ার ফলে সেখানে যদি এই হিমবাহ গলা জল বা অন্য কারণে সেখানে যদি জল সঞ্চিত হয়ে যায়, হয়ে গিয়ে কি হবে, একটা ছোট্ট একটা হ্রদের আকার ধারণ করবে জল জমে যাওয়ার পরে। এবং এটা আমরা কখন দেখতে পাবো? যখন এই হিমবাহর ওপর দিয়ে, মানে এই যে হিমবাহ শীতকাল বা হিমবাহের যে সম্পূর্ণ ঢাকা অংশ ছিল, সেটা চলে যাবার পর যখন এই হ্রদের মধ্যে বা গর্তের মধ্যে জল দেখতে পাবো, তখন এটাকে আমরা কি বলবো? কেটেল হ্রদ আমরা বলতে পারি, তাই তো? বোঝা গেল তাহলে? লাস্ট একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে এসকার। এসকার কাকে বলে এবং কিভাবে এটা উৎপত্তি ধারণ করেছে সেটা একটু আমাকে বলো। হ্যাঁ, এটা একদম ঠিক যে এটা হিমবাহ এবং জলধারার কার্যের ফলে গঠিত একটি সঞ্চিত, মানে সঞ্চয় কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ। এবং এই হিমবাহের বা পর্বতের কি হচ্ছে, পাদদেশে নিম্নভূমিতে যদি এই যে শিলাখণ্ডগুলো পরস্পর সঞ্চিত হয়ে গেল, পরস্পর সঞ্চিত হয়ে গিয়ে যদি
একটা দীর্ঘ আঁকা বাঁকা, মনে আছে আঁকা বাঁকা আমি ওগুলো ছবি দেখিয়েছিলাম, আঁকা বাঁকা একটা শৈলশিরা গড়ে উঠতে দেখা যায়, সেই ভূমিরূপকে কিন্তু আমরা এসকার বলতে পারি। এবং এই এসকার কয়েক শত কিলোমিটার পর্যন্ত কিন্তু এটা দীর্ঘায়িত হতে পারে। এবং এর উচ্চতা আমরা কত বলেছিলাম? এর উচ্চতা হয়েছিল 10 থেকে, মানে হয়েছিল নয়, উচ্চতা বলা আমরা পড়েছি, আলোচনা করেছিলাম 10 থেকে 30 মিটার পর্যন্ত সর্বোচ্চ উচ্চতা হতে পারে। ঠিক আছে, তাহলে আজকের মতন প্রশ্নোত্তর পর্ব আলোচনা আমরা এখানে শেষ করি। তোমরা সবাই খুব ভালোভাবে উত্তর দিতে পেরেছো। এখনো পর্যন্ত যদি কারোর সমস্যা থাকে কোনো প্রশ্ন সম্পর্কে, তাহলে আমাকে কিন্তু সেটা বলতে পারো, আমি আবার তোমাদেরকে সেটা নতুন করে ভালোভাবে বলে দেব। ঠিক আছে, তাহলে আজকের যে মূল অংশ সেটা আমরা আলোচনা শুরু করি। দেখো, তোমরা দশম শ্রেণীর ভূগোল বিষয় আমরা আলোচনা করব। আমি তার আগে দুটো ছবি একটু দেখাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি হবে, তোমাদের এই ছবি দেখে কি মনে হচ্ছে, তোমরা কিছু বুঝতে পারছো? হ্যাঁ, একটা জিনিস বুঝতে পারছো যে প্রথম যে একটা ডায়াগ্রাম দেখানো হয়েছে, এটা একটা মরুভূমির অংশ আমরা বলতে পারি। কারণ মরুভূমি দেখি আমরা কিন্তু যেখানটাতে খুব মানে একটা উন্মুক্ত ফাঁকা প্রান্তর থাকে, সেখানে খুব জোরে জোরে বাতাস প্রবাহিত হয় হয়তো। আচ্ছা বলো তো, আমরা যখন এই যে গরমের সময় হোক বা যে কোনো সময় দেখবে, আমরা ঘরের মধ্যে বা এই যে পাড়ার মধ্যে থাকলে যেমন একটা পরিবেশটা লক্ষ্য করতে পারি, ফাঁকা মাঠে গেলে বা নদীর ধারে গেলে, বিলের মাঝখানে গেলে কি একই রকম অনুভূত হয়? ফাঁকা মাঠে গেলে বাতাসের তীব্রতার পরিমাণটা বৃদ্ধি পায়। একদম ঠিক বলেছ। তো এখানটাতেও এই যে মরুভূমি, সেই যে মরুভূমি কোথায় গড়ে? আমাদের ভারতবর্ষের মরুভূমির নাম বলো তো? থর মরুভূমি। তো এগুলো কিন্তু একটা নির্দিষ্ট অংশে, নির্দিষ্ট জায়গায় আমরা দেখতে পাই। ঠিক আছে, এবং সেটা একটা নির্দিষ্ট কারণে এই ভূমিরূপগুলো গড়ে ওঠেনি। দীর্ঘদিন ধরে সেই অঞ্চলে বৃষ্টি না হওয়ার দরুন জলবায়ু শুষ্ক এবং কি বলবো, অতিরিক্ত গরম, অতিরিক্ত তাপমাত্রা, গাছপালার পরিমাণ একদম না থাকার জন্য, বৃষ্টিপাত না হওয়ার জন্য সেই অংশে কিন্তু দীর্ঘদিন হওয়ার ফলে মরুভূমি সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তো আজকে আমরা মরুভূমি কিভাবে সৃষ্টি হয়েছে, মরুভূমি যে বালি লক্ষ্য করা যাচ্ছে, সেই বালির কত মিলিমিটার এবং কত বড় বা ছোট ছোট বা বালুকণা দেখতে পাওয়া যায়, এই অংশগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। পরবর্তী অংশ থেকে আমরা বালির বা এই যে বায়ুর কার্যের ফলে মরুভূমি প্রান্তরে বা যে যে অংশে বায়ুর কার্য লক্ষ্য করা যায়, সেই অংশগুলো আমরা পরবর্তী, এবং এখানটাতেও নদী বা হিমবাহ ঠিক যেমনভাবে তাদের ক্ষয় কাজ, বহন কাজ এবং সঞ্চয় কাজের ফলে বিভিন্ন ভূমিরূপ গড়ে তুলতে পেরেছে বা গড়ে উঠেছে, একই রকমভাবে বায়ু কিন্তু তার নিরন্তর প্রক্রিয়ার ফলে বিভিন্ন অংশে কিন্তু তার ভূমিরূপ লক্ষ্য করা যায়। সেগুলো আমরা ধীরে ধীরে পরপর ক্লাস জুড়ে আমরা আলোচনা করতে থাকব। ঠিক আছে, তো আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে বায়ুর কাজ, পার্ট 1 হিসাবে আমরা এটাকে আলোচনা করব। পার্ট 1 হিসাবে আমরা আলোচনা করব। আমরা পরবর্তী ক্লাস যত এগোবো ধাপে ধাপে, সেইভাবে আমরা পার্ট 1 পার্ট 2 ক্লাস আলোচনা করতে থাকব। ঠিক আছে, শুরুতেই বায়ুর কাজ। এই বায়ুর কাজের মধ্যে যে অংশগুলো আমরা ধীরে ধীরে জানবো, সেটা হচ্ছে যে প্রথমেই আমরা জানবো যে এই যে বায়ু কিভাবে এটার বা এইটাকে ইওলিয়ান প্রসেস কেন বলা হচ্ছে। বলা হচ্ছে যে গ্রিক দেবতা, মানে বায়ু দেবতা ইওলাস, এনার
নামকরণ অনুসারে বায়ু প্রবাহের কাজকে ইওলিয়ান প্রসেস অর্থাৎ ইংলিশে কি বলা হয়, ইওলিয়ান প্রসেস বলা হয়। ঠিক আছে, বায়ুর কাজ তিনটি অঞ্চলে প্রাধান্য লাভ করে। তাহলে কোথায় কোথায় বায়ুর কাজ সব থেকে বেশি লক্ষ্য করা যায় তোমরা একটু বলো তো। তোমাদের আশেপাশে যারা নদীতে গেছো, নদী তীরবর্তী কোনো অঞ্চল, উপকূল অঞ্চলে, সেখানেও কিন্তু দেখবে বায়ু কিন্তু খুব তীব্র বেগে প্রবাহিত হতে দেখা যায়। সেখানেও কিন্তু বায়ুর কিছু কাজ, এই 3 নম্বর পয়েন্টেই বলা হয়েছে উন্মুক্ত সমুদ্রপ্রায় অঞ্চল। আর সব থেকে বেশি দেখা যায় সেটা হচ্ছে মরুভূমি অঞ্চল। কোথায় বললাম সর্বাধিক বায়ুর কাজ লক্ষ্য করা যায়? মরুভূমি অঞ্চলে সর্বাধিক বায়ুর কাজ লক্ষ্য করা যায়, এবং যেখানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 25 সেন্টিমিটারেরও কম। কত বললাম? 25 সেন্টিমিটারেরও কম যে অঞ্চলে গড় বার্ষিক বৃষ্টিপাত হয়, সেইখানটাতে এই বায়ুর কাজ সর্বাধিক পরিলক্ষিত হয়। আর হচ্ছে মরুপ্রায় অঞ্চল। মরুপ্রায় অঞ্চল মানে শব্দটার থেকে একটু ভাঙলেই তোমরা বুঝতে পারবে। মরুপ্রায় অর্থাৎ যে অঞ্চল প্রায় মরুভূমি অঞ্চলে রূপান্তরিত বা পরিণত হতে যাচ্ছে, তার জন্য অনেক আনুষঙ্গিক কারণ রয়েছে। বৃষ্টিপাত আর বৃক্ষ ছেদন একটা বলা যেতে পারে। কারণ যদি জঙ্গলের প্রচুর পরিমাণে গাছ যদি একসঙ্গে কেটে নেওয়া হয়, সেটাও কিন্তু দীর্ঘদিন ধরে পড়ে থাকতে থাকতে ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হতে পারে। তো সেখানেও বায়ুর কাজ ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। সেখানকার বৃষ্টিপাত প্রায় 25 থেকে 50 সেন্টিমিটার, সেই অঞ্চলেও বায়ুর কাজ লক্ষ্য করতে পারে। আর 3 নম্বর, যেটা শুরুতে একটু আমি জাস্ট বলেছিলাম, উন্মুক্ত সমুদ্র অঞ্চল। মূলত এই তিনটি জায়গাতেই আমরা বায়ুর কাজটা লক্ষ্য করতে পারি: মরুভূমি অঞ্চল, আর মরুপ্রায় অঞ্চল, আর উন্মুক্ত সমুদ্র অঞ্চল। ঠিক আছে, তো পৃথিবীতে প্রধান মরু অঞ্চল কি কি দেখা যায়? পৃথিবীতে প্রধান মরু অঞ্চল 2 ধরনের। কয় ধরনের মরু অঞ্চল দেখা যায়? 2 ধরনের মরু অঞ্চল আমরা দেখতে পাই। একটা হচ্ছে উষ্ণ মরু অঞ্চল বা উষ্ণ মরুভূমি, যেটা আমরা সচরাচর দেখতে পাই। আর কিছু কিছু রয়েছে শীতল মরুভূমি। পরবর্তী অংশে আমরা জানবো যে উষ্ণ মরুভূমি বলতে কোন নির্দিষ্ট করে কোন মরুভূমিকে বলা হচ্ছে, আর শীতল মরুভূমি বললে কোন নির্দিষ্ট মরুভূমিকে বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, প্রথমে আমরা জানবো ক্রান্তীয় উষ্ণ যে মরুভূমি রয়েছে, এই ক্রান্তীয় উষ্ণ মরুভূমি কোন কোন জায়গায় কোথায় কোথায় দেখতে পাওয়া যায়। আমি তাও এখানটাতে তোমাদের প্রথমেই পৃথিবীর মানচিত্রে কোথায় কোথায় মরুভূমি দেখতে পাওয়া যায় সেটা একটু আমি তোমাদেরকে একটু পরিচিত করিয়ে দিই। দেখো, অস্ট্রেলিয়া দেখতে পাচ্ছি আমরা। এই অস্ট্রেলিয়াতে অস্ট্রেলীয় ডেজার্ট, এটাকে বলা হয় বৃহৎ অস্ট্রেলীয় ডেজার্ট বলা হয়। তাহলে অস্ট্রেলিয়া মহাদেশে কটা হলো? একটা মরুভূমি হলো, প্রধান বলতে পারি আমরা। আফ্রিকাতে কিন্তু বেশ কয়েকটা মরুভূমি রয়েছে। একটা সব থেকে মানে ভয়ঙ্কর মরুভূমি যদি আমরা বলতে পারি, কালাহারি মরুভূমি। ঠিক আছে, কালাহারি মরুভূমি বলতে পারি। আরো একটা রয়েছে নামিবিয়া। নামিবিয়া মরুভূমিটা একটু শীতল মরুভূমির অংশ বলা যেতে পারে প্রায়। সাহারা মরুভূমি, এই সাহারা মরুভূমির নাম শুনেছো আগে? আচ্ছা, কি কারণে শুনেছো বলো? সাহারা মরুভূমি হচ্ছে পৃথিবীর মধ্যে সর্ববৃহত্তম একটা মরুভূমি। আচ্ছা, ভারতের মরুভূমির নাম কি? থর মরুভূমি। তুর্কিস্তানে এটা রয়েছে কুম মরুভূমি। তারপরে এইখানটায় সিরিয়া, আরব, ইরাক, ইরান নিয়ে রয়েছে আরব মরুভূমি বা সিরিয়া মরুভূমি বলা যেতে পারে। এখানে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মরুভূমি আছে। আচ্ছা, এছাড়াও প্যাটাগোনিয়া রয়েছে, আটাকামা মরুভূমি রয়েছে। ঠিক আছে, এই যে উত্তর আমেরিকাতে। তো এই বিভিন্ন মরুভূমিগুলো আমরা সারা পৃথিবী জুড়ে দেখতে পাই। ঠিক আছে, তা কোথায় কোথায় হচ্ছে এগুলো? অত্যন্ত উষ্ণতার পার্থক্য এবং বৃষ্টিহীন গাছপালা ও জনহীন বালি
এবং শিলাময় উন্মুক্ত প্রান্তর এই মরুভূমিগুলো লক্ষ্য করা যায়, তাই তো? আচ্ছা, পৃথিবীর মোট স্থলভাগের 20% হলো উষ্ণ মরুভূমি। তাহলে পৃথিবীর যা স্থলভাগ রয়েছে তার প্রায় 20% কিন্তু এই উষ্ণ মরুভূমির অংশ। এখানে বায়ুর কাজ সব থেকে বেশি দেখা যায়, যেটা আমরা পূর্বেও একটু আলোচনা করলাম যে বায়ুর কাজ সর্বাধিক এই অংশে বেশি দেখা যায়। এবং এখানটাতে আমরা জানি বা জেনে এসেছি যে এই অঞ্চলে বৃষ্টিহীন, সেভাবে বৃষ্টিপাত হয় না। কত হয়? 25 সেন্টিমিটার কম, যেটা না হওয়ার মতোই। গাছপালা প্রায় থাকে না, জনহীন, কারণ কি মানুষ সেখানে না আছে, গাছ, জলের অংশ নেই, অত্যন্ত গরম, আবার রাতের বেলা অত্যন্ত ঠান্ডা, এরকম পরিবেশে স্বাভাবিক মানুষ থাকতে পারে না এবং উষ্ণতার ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যায়। এই যে অংশ, এটাই হচ্ছে মরুভূমির অংশ। এই বৈশিষ্ট্যগুলো যেখানে লক্ষ্য করা যায়। কোন অক্ষাংশের মধ্যে লক্ষ্য করা যায়? 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশে। তার মানে যদি আমরা নিরক্ষরেখার উভয় পার্শ্বে 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশের এই মধ্যবর্তী যে অঞ্চল, এই অঞ্চলের মধ্যে 5টি মহাদেশের পশ্চিম প্রান্তে 7টি প্রধান উষ্ণ মরুভূমি কিন্তু লক্ষ্য করতে আমরা পারি। দেখো, একটা খেয়াল করে দেখো, প্রত্যেকটা মরুভূমি কিন্তু, এবং বিশেষ বিশেষ মরুভূমিগুলো সব কিন্তু মহাদেশের পশ্চিম প্রান্তে কিন্তু অবস্থান করছে। এই অস্ট্রেলিয়াটা মাঝখানে পড়েছে, এটাও পশ্চিম এশিয়ার পশ্চিম প্রান্তে পড়েছে, থর মরুভূমি ভারতের পশ্চিম প্রান্তে পড়েছে। এরকম ভাবে কিন্তু পশ্চিম প্রান্তে 5টা দেশের প্রধান 7টা মরুভূমি আমরা লক্ষ্য করতে পারি। ঠিক আছে? আচ্ছা, কোন 7টা মরুভূমি সেটা আমি তোমাদেরকে আরো একটু ভালোভাবে দেখাবো। সেগুলো হচ্ছে, প্রথমত আমরা আফ্রিকা মহাদেশের সব থেকে বৃহত্তম যে মরুভূমি, কি নাম বলেছিলাম? সাহারা মরুভূমি। নামটা দেখতে পাচ্ছ? আচ্ছা, আমি একটু ভালো করে দেখিয়ে দিই। এই হচ্ছে সাহারা মরুভূমি। ঠিক আছে? আচ্ছা, এই কালারটা বোঝা যাচ্ছে না, এই কালারটা দেখি। হ্যাঁ, সাহারা মরুভূমি দেখতে পাচ্ছ সবাই? এইটা হচ্ছে সব থেকে বড়, পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ মরুভূমি। আচ্ছা, এরপর রয়েছে কালাহারি মরুভূমি আর নামিব মরুভূমি। ঠিক আছে? এই হচ্ছে কালাহারি মরুভূমি নামটা, আর তার অঞ্চলটা রয়েছে এই যে কালাহারি। আর নামিব মরুভূমি যেটা রয়েছে সেটা হচ্ছে একদম আফ্রিকার পশ্চিম প্রান্তে। ঠিক আছে? তাহলে কাছাকাছি অংশে রয়েছে বলে কালাহারি আর নামিব মরুভূমি একসঙ্গে দিয়ে দেওয়া হয়েছে। কোন কোন দেশ জুড়ে লক্ষ্য করা যাচ্ছে? লিবিয়া, মিশর, আলজেরিয়া, টিউনিসিয়া, নামিবিয়া, অ্যাঙ্গোলা, বোতসোয়ানা, চাদ, এই বিভিন্ন দেশ জুড়ে এই মরুভূমিগুলো বিস্তৃত হয়ে রয়েছে। ঠিক আছে? এবার এশিয়া মহাদেশের অন্তর্গত কোন কোন মরুভূমি রয়েছে? একটা রয়েছে রাব আল খালি মরুভূমি। এই রাব আল খালি মরুভূমি সিরিয়ান মরুভূমি, যেটা আরব মরুভূমি যেটা বলা হয়, এটাকেই বলা হচ্ছে রাব আল খালি মরুভূমি। আর 4 নম্বরে যে মরুভূমিটার কথা বলা হয়েছে তার নাম হচ্ছে থর মরুভূমি। এবং এই যে মরুভূমিটা শুধুমাত্র যে ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ তা নয়, ভারত পাকিস্তান বর্ডার লাইনে কিন্তু এই মরুভূমিটা কিন্তু লক্ষ্য করা যায়। কোন কোন দেশে দেখা যায়? সৌদি আরব, ইয়েমেন, ওমান, ইরাক, ইরান, অর্থাৎ সিরিয়া বা এই যে আরবের মরুভূমি। আর থর মরুভূমিটা দেখা যায় ভারত আর পাকিস্তানের সীমানাবর্তী অঞ্চলে। বোঝা গেল? তাহলে আফ্রিকা মরুভূমি, 3টে মরুভূমির নাম বলো তো আমাকে কেউ। সাহারা মরুভূমি, যেটা বৃহত্তম, এটা কিন্তু শর্ট প্রশ্নে আসতে পারে যে পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? সাহারা মরুভূমি। 2 নম্বরে কালাহারি আর নামিব মরুভূমি। এশিয়ার কোন দুটি মরুভূমির নাম বললাম? রাব আল খালি মরুভূমি আর থর মরুভূমি। ভেরি গুড। উত্তর আমেরিকার সোনেরান মরুভূমি। এই হচ্ছে সোনেরান মরুভূমি, নাম সমেত সোনেরান মরুভূমি। ঠিক আছে? আর হচ্ছে মাজাভ,
এটা হচ্ছে মাজাব, একসঙ্গে সোনেরান মাজাবে মরুভূমি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া এবং অ্যারিজোনা অঞ্চলে এই সোনেরান এবং মাজাভে মরুভূমি লক্ষ্য করা যায়। ঠিক আছে, দক্ষিণ আমেরিকায় কি কি মরুভূমি দেখা যায়? দক্ষিণ আমেরিকায় দেখা যায় আটাকামা, এই হচ্ছে আটাকামা, আটাকামা মরুভূমি। আর একটা দেখাচ্ছে সেচুরা মরুভূমি। কোন কোন দেশ জুড়ে? চিলি, পেরু, এই দেশ জুড়ে এই মরুভূমি লক্ষ্য করা যায়। এই আটাকামা মরুভূমির একটা বৈশিষ্ট্য বলা হয়েছে, কি বৈশিষ্ট্য বলতো? এই আটাকামা মরুভূমি হচ্ছে শুষ্কতম মরুভূমি, অর্থাৎ যত মরুভূমি লক্ষ্য করা যায় তার মধ্যে সর্বাধিক শুষ্কতম মরুভূমির নাম হচ্ছে এই আটাকামা মরুভূমি। ঠিক আছে, আচ্ছা, এরপর লাস্ট রয়েছে ওশিয়ানিয়া। এই হচ্ছে আমাদের ওশিয়ানিয়া, অস্ট্রেলিয়া, বৃহৎ অস্ট্রেলীয় মরুভূমি, যেটা আমি তোমাদের আগের চিত্র দেখিয়েছি। এখানটা দেখো মাঝখান জুড়ে, অস্ট্রেলিয়ার মাঝখান জুড়ে বৃহৎ অস্ট্রেলিয়া মরুভূমি, যেটা অস্ট্রেলিয়ার পশ্চিম ভাগে এবং দক্ষিণ গোলার্ধের বৃহত্তম মরুভূমি যদি বলা হয় তাহলে কিন্তু অস্ট্রেলিয়া। দেখো সাহারা মরুভূমি, এই যে মাঝখান দিয়ে ইকুয়েটর গেছে, সাহারা মরুভূমিটা পড়ছে নর্থে আর এইটা পড়ছে সাউথে, সেজন্য দক্ষিণ গোলার্ধের বৃহত্তম মরুভূমির নাম বললে কি বলবে? বৃহৎ অস্ট্রেলীয় মরুভূমি, মনে থাকবে। তাহলে এখান থেকে যে 7টি প্রধান প্রধান মরুভূমির নাম বলা হলো, আমাকে একটু সিরিয়াল ওয়াইজ বলো তো। 1 নম্বর আমরা বললাম সাহারা মরুভূমি। তাহলে আফ্রিকাতেই আরো মরুভূমি রয়েছে, আরেকটা রয়েছে কালাহারি আর নামিব মরুভূমি। 3 নম্বর এশিয়াতে রয়েছে, এশিয়া মহাদেশে এবার আমরা চলে আসব, রাব আল খালি মরুভূমি আর রয়েছে থর মরুভূমি। এবার আমরা চলে আসব উত্তর আমেরিকা প্রান্তে, উত্তর আমেরিকাতে সোনেরান মাজাবে মরুভূমি রয়েছে। কটা হলো? 3টে মহাদেশ মিলিয়ে 5টা হলো। 6 নম্বর হয়েছে দক্ষিণ আমেরিকার সেচুরা মরুভূমি, আটাকামা সেচুরা মরুভূমি। আর 7 নম্বর যেটা দক্ষিণ গোলার্ধের সর্ববৃহৎ মরুভূমি, তার নাম হচ্ছে বৃহৎ অস্ট্রেলীয় মরুভূমি, মনে থাকবে। আচ্ছা, এটা গেল উষ্ণ মরুভূমি সম্পর্কে যাবতীয় উদাহরণ এবং তথ্য। এবার আমরা কোল্ড ডেজার্ট অর্থাৎ উপক্রান্তীয় শীতল মরুভূমি, মরুভূমি কি আবার শীতল হয়? তোমাদের মনে হচ্ছে না মরুভূমি কি শীতল হয়? শীতল হয় এই জন্যই বলা হচ্ছে যে এই অঞ্চলের তাপমাত্রা যে অন্য যে উষ্ণ ক্রান্তীয় অঞ্চলে মরুভূমি দেখেছি তার থেকে একটু কম তাপমাত্রা। এখানেও এর বৈশিষ্ট্য একই, অত্যন্ত শীতল, শুধু শীতলের জায়গাটা ওখানে ছিল কি অতিরিক্ত উষ্ণ। বৃষ্টিহীন, ওই মরুভূমি বৃষ্টিহীন ছিল, এটাও বৃষ্টিহীন। গাছপালাও জনহীন, গাছপালাও নেই, মানবহীন একটা অংশ। বালিময়, উন্মুক্ত প্রান্তর একটি। ঠিক আছে, আচ্ছা, কত ডিগ্রি অক্ষাংশ দেখতে পাচ্ছি? দেখো যখন আমরা ওটা যখন দেখতে পাচ্ছিলাম 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি, অর্থাৎ নিরক্ষরেখার পার্শ্ববর্তী অঞ্চলে, এটা আরো উচ্চ অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, 40 ডিগ্রি থেকে 50 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে কিন্তু আমরা এই 5টি শীতল মরুভূমি লক্ষ্য করতে পারছি। শুরুতে আমরা এশিয়া মহাদেশ সম্পর্কে যে শীতল মরুভূমি রয়েছে, এশিয়া মহাদেশে 3টি শীতল মরুভূমির নাম রয়েছে। একটা হচ্ছে গোবি মরুভূমি, যেটা হচ্ছে বৃহত্তম শীতল মরুভূমি নামে পরিচিত। কোন কোন দেশ জুড়ে এরা অবস্থান করছে? চীন আর মঙ্গোলিয়া। আচ্ছা, যদি বলা হয় বৃহত্তম মরুভূমির নাম কি বলবে? সাহারা মরুভূমি, একদম ঠিক। আর যখন নির্দিষ্টভাবে মেনশন করে দেওয়া হবে, তখন যদি জিজ্ঞাসা করা হয় বৃহত্তম শীতল মরুভূমির নাম কি, তখন কি বলবে? তখন তুমি বলতে পারো গোবি মরুভূমি। ঠিক আছে, আচ্ছা। আর রয়েছে পশ্চিম চীনে
পশ্চিম চীনে যে মরুভূমি রয়েছে তার নাম হচ্ছে, এইটা হচ্ছে গোবি মরুভূমি। দেখো এখানটা কিন্তু একটু হলেও শীতলের অংশ দেখা যাচ্ছে। আর আরেকটা রয়েছে পশ্চিম চীনে টাকলামাকান, ঠিক আছে, এটা আরেকটা মরুভূমি, টাকলামাকান মরুভূমি। আর রয়েছে তুর্কমেনিস্তান আর উজবেকিস্তানে কিজিলকুম আর কারাকুম মরুভূমি। এই যে তুর্কিস্তান দেখতে পাচ্ছ, এই অংশে কিজিলিকুম আর কারাকুম অর্থাৎ কুম কুম মরুভূমি নামে পরিচিত। এইটা গেল এশিয়া মহাদেশের তিনটি শীতল মরুভূমির নাম। তিনটি হয়ে গেল। উত্তর আমেরিকা গ্রেট বেসিন, এই হচ্ছে উত্তর আমেরিকা গ্রেট বেসিন। দেখো এই উত্তর আমেরিকা মহাদেশের শীতল মরুভূমির নাম জিজ্ঞাসা করতে বললে কি বলবে? গ্রেট বেসিন। দক্ষিণ আমেরিকার শীতল মরুভূমির নাম জিজ্ঞাসা করলে কি বলবে? আর্জেন্টিনার দক্ষিণ প্রান্তে রয়েছে প্যাটাগোনিয়া, এই হচ্ছে প্যাটাগোনিয়া ডেজার্ট, ঠিক আছে। মানে আটাকামা মরুভূমি কিন্তু এটা কিন্তু তোমার উষ্ণ মরুভূমির অংশ। আর যদি প্যাটাগোনিয়া বলা হয়, প্যাটাগোনিয়া হচ্ছে শীতল মরুভূমির অংশ। এখান থেকে ঘুরিয়েও তোমাদের জন্য প্রশ্ন আসতে পারে, কিভাবে যে প্যাটাগোনিয়া মরুভূমি শীতল মরুভূমি না উষ্ণ মরুভূমি, এরকম ভাবে প্রশ্ন আসতে পারে। এশিয়া মহাদেশের যে কোনো তিনটি বা চারটি মরুভূমির নাম জিজ্ঞাসা করতে বললে যদি নির্দিষ্ট উষ্ণ বা শীতল নির্দিষ্টভাবে নাম না বলে দেওয়া হয়, তাহলে কিন্তু যে কোনো মরুভূমির নাম তুমি যেমন গোবি, টাকলামাটান বা এই যে কুম মরুভূমি বলতে পারো, থর মরুভূমি বলতে পারো, আরব মরুভূমি বলতে পারো। আর যদি মেনশন করে তখন নির্দিষ্ট সেই মরুভূমির নাম বলতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেল? আচ্ছা, এর পরবর্তী অংশে দেখো এখানে মরুভূমির বিভিন্ন অংশ, এবং বিভিন্ন অংশ বলতে এখানে দেখো, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, বালির যে অংশগুলো বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম, কোথাও সূক্ষ্ম বালি, কোথাও বালিটা একটু অন্যরকম বা মরুভূমির চারিত্রিক বৈশিষ্ট্য একটু আলাদা, কোথাও পাথুরে এবং কোথাও ছোট ছোট শিলাখণ্ড। এরকম ভাবে উষ্ণ মরুভূমিকে প্রকারভেদ করা হয়েছে, যেটা 1 নম্বর বলা যায়। উষ্ণ মরুভূমিকে 3 প্রকার বা 3 ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে বালিময় মরুভূমি। কি মরুভূমি বললাম? বালিময় মরুভূমি, ঠিক আছে। তো বালিময় মরুভূমির মধ্যে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আর্গ। এটা হচ্ছে আর্গ, দেখা যাচ্ছে সূক্ষ্ম বালি। সাহারা মরুভূমিতে ঠিক এরকম ভাবেই এই প্রান্ত এইরকম মরুভূমি লক্ষ্য করা যায় সাহারা মরুভূমিতে। এটা হচ্ছে তুর্কমেনিস্তানের কুম মরুভূমি, এরকম বালির প্রান্তটা একটু আলাদা। দেখো এটা কুম মরুভূমি। আচ্ছা, এটা বালিময় মরুভূমি গেল দুটো। 2 নম্বর হচ্ছে শিলাময় মরুভূমি। শিলাময় মরুভূমি মানে এই হচ্ছে শিলাময় মরুভূমি। দেখো মরুভূমি বালি, তার মধ্যে কিন্তু কঠিন কঠিন শিলা কিন্তু সেগুলো এখনো পর্যন্ত সেইভাবে ক্ষয়প্রাপ্ত হয়নি বা আবহবিকারের ফলে সম্পূর্ণভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়নি। সেই জন্য এই শিলাগুলো বিভিন্ন জায়গায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে হামাদা। কি বলছি? হামাদা। এই সাহারাতেই আবার দেখা যায় হামাদা শিলাময় মরুভূমি, এটা হচ্ছে হামাদা, ঠিক আছে। আর আলজেরিয়া রেগ, এটা হচ্ছে আলজেরিয়া রেগ, যেটাকে শিলাখণ্ড মরুভূমি বলা যেতে পারে। দেখো এই যে ছোট ছোট পাথর শিলাখণ্ড, এখানে যেমন বড় বড় পাথরের অংশ ছিল, এখানে কিন্তু ছোট ছোট সেই খণ্ডগুলো ছোট ছোট হয়ে গেছে, ঠিক আছে। এই অংশটাতে পাথুরে মরুভূমি লক্ষ্য করা যাচ্ছে। এটা শিলাময়, বিভিন্ন শিলা এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর এটা হচ্ছে পাথুরে। আরো দেখা যায় লিবিয়া, মিশরের সেরির আর অস্ট্রেলিয়ার গিভার্সে এই পাথুরে মরুভূমি লক্ষ্য করা যায়। এছাড়াও আরো একটি মরুভূমি লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে শারীরবৃত্তীয় শুষ্ক মরুভূমি। কোনগুলো সেগুলো শারীরবৃত্তীয় শুষ্ক মরুভূমি? যেগুলো আন্টার্কটিকায় বরফের মধ্যে বিভিন্ন জায়গায় সেখানেও যদি জলের প্রভাবে বা জলের অভাবে উদ্ভিদ জন্মানোর জায়গা না থাকে বা উদ্ভিদ জন্মানোর পরিবেশই না গড়ে ওঠে,
সেখানেও যে তুষার মরুভূমি অর্থাৎ চারিদিকে বরফ সমৃদ্ধ অংশ যে অঞ্চল, সেটাকে শারীরবৃত্তীয় শুষ্ক মরুভূমি বলা যেতে পারে। সেখানে হয়তো বালির প্রান্তর দেখা যাচ্ছে না, কিন্তু কি দিয়ে ঢাকা থাকছে? তুষার দ্বারা সেই অংশ সম্পূর্ণ আবৃত থাকছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা জানবো যে মরু এবং উপকূল অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য লাভের কারণ কি। আমরা শুরুতে আলোচনা করলাম কোন নির্দিষ্ট অঞ্চলে বা কোথায় কোথায় বায়ুর কাজ সর্বাধিক বেশি হয়। প্রথম আমরা অঞ্চল পড়েছি মরু অঞ্চল, যেখানে 25 সেন্টিমিটারের বেশি কম বৃষ্টিপাত হয়। মরুপ্রায়, এখানে বৃষ্টিপাতের পরিমাণ কত বলো? 25 থেকে 50 সেন্টিমিটার। আর লাস্ট পড়েছি আমরা উপকূল অঞ্চল। তো এই জায়গাগুলোতে কেন বায়ুর প্রাধান্য লাভ বা বায়ুর গতিবেগ বেশি হয় কেন, সেটা আমরা একটু জানি, দেখি। তার আগে তোমাদেরকে আগে একবার জিজ্ঞাসা করলাম বা আবারও বলছি, তোমরা তো একটা পার্থক্য বুঝতে পারছো বা পেরেছো যে ফাঁকা অংশে দাঁড়িয়ে থাকলে বায়ুর তীব্রতা বা গতিবেগ কেমন হয়, আর একটা জনবহুল অঞ্চলে পাড়ার মধ্যে বা অনেকগুলো বিল্ডিং এর মাঝখানে দাঁড়ালে সেখানটাতে বায়ুর তীব্রতা বা গতিবেগ কেমন হয়। ঠিক আছে? এইটাকে মাথায় রাখলেই তোমরা কিন্তু জিনিসটাকেও সহজে বুঝতে পারবে। একদম শুরুতে যে পয়েন্ট নিয়ে বলা হচ্ছে সেটা হচ্ছে বায়ুর গতিপথে বাধার অভাব। স্বাভাবিকভাবেই দেখবে তোমার সামনে যদি কোনো বৃহৎ বাধা বা বাড়ি বা কোনো উঁচু টিলা পাথরের অংশ থাকে, সেখানটায় কিন্তু বায়ুর গতিবেগ কিন্তু ব্যাপকভাবে প্রবাহিত হতে পারে না। কিন্তু যে অংশে পর্বত বা গাছপালা, বাড়িঘর লক্ষ্য করা যায় না বা থাকে না, সেখানে কিন্তু বায়ু বিনা বাধায় অবাধে খুব জোরে প্রবাহিত হতে পারে। তাই তো এটা একটা অন্যতম কারণ। দেখো, এই যে বায়ুর দিক নির্দেশ দেখানো হচ্ছে, এখানে কিন্তু বায়ু খুব সহজেই কোথাও বাধা না পেয়ে একটার পর একটা অংশ চলে যাচ্ছে এবং বায়ু তার কার্যপ্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। ঠিক আছে? এই জন্যই দেখবে এই যে কিছুদিন আগেও যে আমাদের এখানে যে কি বলবো, যে বিভিন্ন ঝড় বা সাইক্লোন যেগুলো নিম্নচাপের জন্য এসেছিল, দেখবে আমাদের এই যে সুন্দরবন অংশের যে ব্যাপক ম্যানগ্রোভ থাকার জন্য সেই বায়ুর গতিবেগ, ঝড়ের গতিবেগ কিন্তু অনেকটাই প্রশমিত হয়েছিল, যার ফলে লোকাল অঞ্চলে বা বসতিতে সম্পূর্ণ বা সরাসরি কিন্তু আঘাত করতে পারেনি। এবং যেখানটায় গাছ থাকবে না, কি হয়, সহজেই বায়ু খুব দ্রুত বেগে প্রবাহিত হতে থাকে। দ্রুত বেগে প্রবাহিত হওয়ার দরুন সেই অঞ্চলে বায়ু তার কাজ অবাধে করতে পারে। ঠিক আছে? তাহলে উন্মুক্ত জলরাশির ওপর দিয়ে বায়ু অবাধেই উপকূলে প্রবাহিত হতে পারে। ফলে কি হয়, বালি এবং শিলাকণা বহুদূর একটা অংশ থেকে আর একটা অংশ উড়িয়ে নিয়ে যায়। ঠিক আছে? তো বালি, তাহলে এরকম ভাবে বায়ু যখন একটা অংশ থেকে আর একটা অংশ খুব দ্রুত বেগে প্রবাহিত হয়ে যায়, তো একটা অংশের বালিয়াড়ি অংশ বা বিভিন্ন অংশ অন্য অংশে কিন্তু জমা হয়ে গিয়ে বালি ঢিবি বা বালিয়াড়ি সৃষ্টি করতে পারে। আবার এই বালির সঙ্গে বাহিত হওয়ার সময় একটা বালি বা কাপড় অপরটার সঙ্গে ঘর্ষণের ফলে ক্ষয় হয়ে যায়, ক্ষয় হয়ে গিয়ে কিন্তু সেটা বিভিন্ন টুকরো টুকরো অংশে পরিণত হতে পারে। ঠিক আছে? এবার হচ্ছে উন্মুক্ত ও আলগা ভূমি। সেখানে কি হয়, উন্মুক্ত জমি থাকলে বৃষ্টিপাত, আর্দ্রতা এবং উদ্ভিদহীনতার জন্য, যেটা বারবার বলছিলাম উদ্ভিদ থাকাটা কতটা প্রয়োজন, উদ্ভিদ না থাকার জন্য মরু অঞ্চলের কি হয়, ভূমি দৃঢ় সঙ্গবদ্ধ হতে পারে না। তাহলে যে আমাদের এখানে গাছ যে লাগানো থাকে, গাছের শিকড় কি হয়, মাটিকে খুব সহজভাবে মানে কঠিন করে ভালোভাবে আঁকড়ে ধরে রাখতে পারে, মাটি আলগা হয় না। তাহলে যেখানে গাছ নেই সেখানকার মাটি কি হবে, আলগা হয়ে থাকবে।
ফলে সেই মাটি কি হবে, একটা অংশ থেকে আর একটা অংশ সহজেই ক্ষয় পেয়ে যাবে। যদি কারোর সঙ্গে জোর না থাকে তাহলে সহজেই বায়ু যখন আসবে প্রবাহিত হবে, ওপরের অংশ চলে যাবে বায়ুর সাথে, সহজেই বায়ু কি করছে, ক্ষয় করছে। তখন যান্ত্রিক আবহবিকার হতে পারে। উষ্ণ মরুভূমি অঞ্চলে কি হয়, দিন রাতের যে উষ্ণতা, দিনের বেলা ব্যাপক উষ্ণতা এবং রাতের বেলায় তাপমাত্রা কমে যাচ্ছে, এই যে সংকোচন আর প্রশমন, তার জন্য কিন্তু সেখানে শিলাখণ্ড ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, গিয়ে সেখানেও ক্ষয়কাজের জন্য বায়ুর কাজ লক্ষ্য করা যাচ্ছে, শিলাখণ্ড উৎপন্ন হচ্ছে, সেটা বায়ুর ক্ষয়কাজের একটা উপাদান। সমুদ্র তরঙ্গ, তোমরা বিভিন্ন বিচে গেছো, যেটা সমুদ্র উপকূল অঞ্চল, পুরী হয়তো অনেকে গিয়ে থাকবে, মন্দারমণি বা দীঘা, এখানটাতেও দেখবে, বা আরো যে বৃহৎ বৃহৎ উপকূল অঞ্চল রয়েছে, এই সমুদ্র তরঙ্গের ফলে বড় বড় বা পাথরখণ্ডগুলো কিভাবে ধীরে 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 ছোট শিলাখণ্ডে পরিণত হয় এবং বালিতে পরিণত হয়। এবং এই উপকূল অঞ্চলেও কিন্তু সমুদ্রের ঢেউ, বায়ুর গতিবেগ যদি বেশি হয়, ঢেউয়ের পরিমাণও কিন্তু বাড়তে পারে। ঠিক আছে, তো এই যে নির্দিষ্ট 4টি কারণ, কি কারণ এখানে বললাম আমরা, 1 নম্বর বায়ুর গতিপথে অবাধ মানে বাধার অভাব, উন্মুক্ত আলগা ভূমি, যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য, আর তার সঙ্গে সমুদ্র তরঙ্গ। ঠিক আছে, তাহলে এতক্ষণে আমরা মরুভূমিতে বা কিভাবে বায়ু তার কাজ, কোথায় কোথায় বায়ু সর্বাধিক কাজ করে থাকে, যে অংশ সম্পর্কে আমরা সম্পূর্ণ আলোচনা করলাম, তার থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন, শর্ট প্রশ্ন বা বড় প্রশ্ন আমি তোমাদেরকে এখানে উল্লেখ করে দিয়েছি। এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে খুব ভালোভাবে টেক্সট বই থেকে একবার পড়ে নেবে, যে কিভাবে এই প্রশ্নগুলোর কি উত্তর সঠিকভাবে লিখতে হবে। একবার যদি পড়ো তোমরা, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা এই উত্তরগুলোকে মনে রাখতে পারবে এবং পরীক্ষার সময় তা তোমাদের কোনো অসুবিধা হবে না। এরপরেও যদি তোমাদের কোনো অসুবিধা হয়, কালকে আমাকে জিজ্ঞাসা করবে, আমি তোমাদেরকে আবার বলে দেব। এবং শুরুতেই এই প্রশ্নগুলো থেকে উত্তর আমি তোমাদের থেকে জেনে নেব, যাচাই করে নেব যে তোমরা কি কতটা ভালোভাবে নিজেদেরকে তৈরি করতে পেরেছো। ঠিক আছে, আচ্ছা, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আবার এই বায়ুর যে কাজ, তার পরবর্তী অংশ নিয়ে আমরা আবার আলোচনা করব। তোমরা সবাই খুব ভালো থাকবে, সকলকে ধন্যবাদ।